ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য একটা চ্যাপ্টার দেখো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। তোমাদের এই চ্যাপ্টার খুব ভালো করে বুঝতে হবে। তোমরা যখন ডেরিভেটিভ করবে বা ইন্টিগ্রেশন করবে, যদিও ইন্টিগ্রেশন থার্ড সেমিস্টারে নেই, ফোর্থ সেমিস্টারে আসে, থার্ড সেমিস্টারে তোমাদের ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার সময় আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনসেপ্ট বলো বা ফর্মুলা বলো, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি কোশ্চেন আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে দেওয়া থাকে ডেরিভেটিভের সময়, আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টার ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টার বোঝার জন্য তোমাদের ফাংশন, এর আগের ক্লাসে আমি ফাংশন করেছিলাম, এর আগের ভিডিওগুলো তোমরা দেখবে, আমি ফাংশন করেছিলাম। তোমাদের ফাংশন চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, বাইজেক্টিভ ফাংশন জানতে হবে, একটা ফাংশনকে ইনভার্স কিভাবে করি সেই প্রসেস জানতে হবে। তারপরে তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বুঝতে পারবে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেফিনেশন যদি তোমরা বুঝতে চাও, শুধু ডেফিনেশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেফিনেশন বোঝার জন্যই তোমাদের বাইজেক্টিভ ফাংশন বুঝতে হবে। বাইজেক্টিভ ফাংশন যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বুঝতে পারবে না। তাই তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফাংশন চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করা, বাইজেক্টিভ ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার করা, ইনভার্স ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার করা। সেইটুকু কনসেপ্ট যদি তোমরা তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমরা এই ক্লাস দেখে বুঝতে পারবে। আর এই ক্লাস দেখো, যদি তোমাদের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, ফার্স্ট তোমরা ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? ক্লিয়ার করে নিয়ে তারপরে তোমাদের এই ক্লাস দেখা স্টার্ট করতে হবে। এবার দেখো ভালো করে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগনোমেট্রিক ফাংশনকে আমরা ইনভার্স করব। ট্রিগনোমেট্রিক ফাংশন মানে ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো আছে। তো প্রথমে আমি একটু নর্মালি তোমাদের একটা জ্ঞান দিচ্ছি। দেখো, নর্মালি জ্ঞান, কোনো ফাংশন হিসেবে কোনো কিছু হিসেবে জ্ঞান দিচ্ছি না, নর্মাল। তোমরা এটুকু হয়তো আগে থেকে জানো, 11 থেকে তোমরা জানো। যদি আমি বলি যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? 1/2, ঠিক আছে? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এবার এই যে সাইন, এখানে কোণ 30 ডিগ্রি, কি 30 ডিগ্রি হচ্ছে কোণ। আবার এই সম্পূর্ণ সাইন 30, এই সম্পূর্ণ সাইন 30 এটা কি অনুপাত। এই সম্পূর্ণ সাইন 30 হচ্ছে অনুপাত। এই অনুপাতের মান কত? এই অনুপাতের মান হচ্ছে 1/2। এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স 1/2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। সাইন ইনভার্স 1/2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। তারপরে যখন আমরা সাইন 30 ডিগ্রি লিখবো, তখন সাইন 30 হচ্ছে একটা কি অনুপাত। সাইন 30 হলো কি অনুপাত। এই অনুপাতের, এই যে অনুপাত, সাইন 30 কি একটা অনুপাত। কিন্তু যখন আমরা সাইন ইনভার্স কিছু লিখলাম, সাইন ইনভার্স হাফ লিখলাম, তখন এই সাইন ইনভার্স হাফ অনুপাত না, সাইন ইনভার্স কিছু যাই থাক না কেন, সাইন ইনভার্স এক্স থাক, এটা হচ্ছে কোণ। অর্থাৎ সাইন ইনভার্স এক্স যখন থাকবে, সাইন ইনভার্স এক্স যখন থাকবে, এটা কি, এটা হলো একটা কোণ। কিন্তু যখন সাইন এক্স থাকবে, এটা কি, এটা একটা অনুপাত। এই যে অনুপাত দেখতে পাচ্ছি, এটা একটা অনুপাত, এটা কোণ না। কিন্তু যখন সাইন ইনভার্স এক্স থাকবে, সেটা হচ্ছে কোণ। দেখো ভালো করে, সাইন ইনভার্স হাফ মানে কত? 30 ডিগ্রি। অর্থাৎ সাইন ইনভার্স হাফ কি? সাইন ইনভার্স হাফ হচ্ছে কোণ। মানে সাইন ইনভার্স এক্স হচ্ছে কোণ হিসেবে আমরা ধরবো না, এটা কোণই। সাইন ইনভার্স এক্স মানে একটা কোণ। তাহলে ইনভার্স আমরা এভাবে করি। কোথাও যদি দেওয়া থাকে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাই তো? সাইন থিটা, যখন এখানে সাইন থিটা আসে, এই থিটা হচ্ছে কোণ, এক্স হলো অনুপাত, তাই তো? আবার যখন সাইন ইনভার্স এক্স লিখবো, এই ইনভার্স হচ্ছে কোণ, এই যে, কারণ এই সাইন ইনভার্স এক্সটাই তো থিটা। তাহলে থিটা যেহেতু কোণ, তাহলে সাইন ইনভার্স এক্সটা হচ্ছে কোণ। আবার এই এক্সটা হলো অনুপাত, এই এক্সটা হলো অনুপাত। সাইন ইনভার্স এক্স এর সাথে যা থাকবে, সাইন ইনভার্সের সাথে যা থাকবে সেটি হলো অনুপাত, আর সম্পূর্ণ সাইন ইনভার্স এক্সটা হচ্ছে কোণ। যখন শুধু সাইন এক্স লিখি, তখন এক্স হচ্ছে কোণ আর সম্পূর্ণ সাইন এক্স হচ্ছে অনুপাত। আর যখন সাইন ইনভার্স এক্স লিখবো, তখন এই এক্স হচ্ছে অনুপাত আর সম্পূর্ণ সাইন ইনভার্স এক্স হচ্ছে কোণ। এইটুকু কনসেপ্ট তোমাদের আগে প্রথমে জানতে হবে। এবার আমরা ইনভার্স ফাংশন ডিফাইন করব। ইনভার্স ফাংশন বলতে এই ত্রিকোণমিতিক সাইন, মনে করো সাইন এক্স। এবার দেখো, একটা ফাংশন ডিফাইন করলাম, এফ সাজ দ্যাট আর টু আর, এফ সাজ দ্যাট আর টু একটা ফাংশন ডিফাইন করছি। এফ সাজ দ্যাট আর টু আর ফাংশন ডিফাইন করলাম এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স হিসাবে। এই ফাংশনকে আমরা এবার ইনভার্স করব। দেখো, এফ সাজ দ্যাট আর টু আর এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনকে যদি আমরা একটু ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি, তাহলে কিরকম হবে? এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, এটা ডোমেইন কোডোমেইন, ঠিক আছে?
এবার ফাংশন কি আমাদের এফ ফাংশন এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। এখানে এলিমেন্ট আসে -1 আসে, কোথাও 0 আসে, কোথাও +1 আসে, এরপরে এদিকে +2 আসে, +3 আসে, এরপরে এদিকে -2 আসে, -3 আসে, এর মাঝখানেও আরো আসে, যেহেতু রিয়েল নাম্বার আমাদের ফ্র্যাকশন যেগুলো থাকবে, ভগ্নাংশ যেগুলো থাকবে সেগুলোও থাকবে। তো এদিকের সংখ্যাগুলোকে আমি এভাবে লিখলাম, আর এই ডোমেইনের সংখ্যাগুলোকে, ডোমেইনের যে এলিমেন্টগুলো আছে, ডোমেইনের এলিমেন্টগুলোকে আমি পাই আকারে, রেডিয়ান আকারে লিখলাম। এখানে 0 আসে, ধরলাম কোথাও 0 আসে, কোথাও আবার π/2 আসে, এদিকে -π/2 আসে, এখানে কোথাও π/4 আসে, এরপরে এদিকে কোথাও পাই আসে, এদিকে কোথাও পাই আসে, পাইয়ের পরে আরো আসে, এদের মাঝখানে আরো অনেকগুলো সংখ্যা আসে, এদিকে -π এর আগে আরো অনেকগুলো আসে। ঠিক আছে, যেহেতু রিয়েল নাম্বার এখানে অসংখ্য আসে। এবার যদি আমরা জিরোর ইমেজ বের করতে চাই, জিরোর ইমেজ তো জিরোই হবে, যেহেতু সাইন 0 হচ্ছে 0, সাইন 0 হচ্ছে 0, তাই জিরোর ইমেজ কত হবে? জিরোই হবে। আবার π/2 এর ইমেজ যদি বের করতে চাই, π/2 সাইন π/2 মানে কত? 1, π/2 এর ইমেজ কত? 1 হবে। আবার -π/2 এর ইমেজ যদি বের করতে চাই, সাইন -π/2 কত? -1 হবে। ঠিক আছে, এবার এইটুকুর মাঝখানে -π/2 থেকে +π/2 এর মধ্যে ভালো করে দেখবে, অনেক কিছু এখানে বোঝার বিষয় আছে। -π/2 থেকে +π/2 এর মধ্যে যতগুলো এলিমেন্ট এখানে আসে, প্রত্যেকটা এলিমেন্টের জন্যই এখানে আমরা ইমেজ কিছু না কিছু পাবো। এখানে -π/4 এর জন্য, মানে π/4 এর জন্য যদি এখন ধরলাম এখানে মাইনাস আছে, -π/4 এর জন্য যদি আমরা ইমেজ বের করতে চাই, -π/4 এর জন্য ইমেজ sin π/4 এর মান কত? sin π/4 এর মান হচ্ছে 1/√2, অর্থাৎ -π/4 এর জন্য আমরা এখানে কোথাও -1/√2 পাবো। -π/4 এর জন্য আমরা কোথাও -1/√2 পাবো। আবার এখানে এইটুকুর মধ্যে -π/2 থেকে +π/2 এর মধ্যে +π/4 আসে, তাই তো? এই +π/4 এর যদি আমরা ইমেজ বের করতে চাই, তাহলে এটার ইমেজ কত? 1/√2 হবে। ইমেজ কত? 1/√2 হবে। অর্থাৎ আমরা আলাদা ইমেজই পাচ্ছি। আমরা -π/2 থেকে +π/2 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আমরা আলাদাই পাবো। কিন্তু এর বাইরে যখন যাব, এর বাইরে ধরলাম পাইতে চলে গেলাম, সাইন পাই কত? সাইন পাই 0, সাইন পাই 0, তাহলে এই পাইয়ের ইমেজ কত? পাইয়ের ইমেজ হচ্ছে 0। এবার দেখো -π/2 থেকে +π/2 এর মধ্যে আমরা যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আলাদা পাচ্ছি এখানে, অর্থাৎ আমরা বলতে পারবো -π/2 থেকে +π/2 এর মধ্যে এই ফাংশন আমাদের কি 1 ফাংশন। -π/2 থেকে +π/2 এর মধ্যে, -π/2 থেকে +π/2 এর মধ্যে sin x হবে আমাদের 1 ফাংশন হবে। ঠিক আছে, কিন্তু যখনই আমরা এর বাইরে চলে যাব, ধরলাম এখানে পাইতে গেলাম বা -πতে গেলাম, sin π এর মান কত? 0। তাহলে এখানে দুটো এলিমেন্টের 0 এর জন্য ইমেজ 0 পাচ্ছি, পাই এর জন্য ইমেজ 0 পাচ্ছি। অর্থাৎ -π/2 থেকে +π/2 এর বাইরে যখনই চলে যাব, তখনই আমরা ফাংশনকে আর sin x ফাংশনকে আর 1 ফাংশন পাচ্ছি না, তাই তো? তখনই sin x ফাংশনকে 1 ফাংশন পাচ্ছি না। অর্থাৎ আমরা ইনভার্স যদি ডিফাইন করতে চাই, f such that R2R, f such that R2R ফাংশন হচ্ছে f equals to sin x, যদি ইনভার্স ডিফাইন করতে চাই, তাহলে কোডোমেইনকে আমাদের ডোমেইন করতে হবে, আর ডোমেইনকে কোডোমেইন করতে হবে, এফ ইনভার্স আমাদের ডিফাইন করতে হবে, তাই তো? এবার যখন ফাংশন চ্যাপ্টারে বলেছিলাম, ইনভার্স ফাংশন আমরা কখন ডিফাইন করতে পারবো? যদি ফাংশন 1 হয়। এফ ফাংশন যদি 1 হয়, তবেই আমরা এফ ইনভার্স ডিফাইন করতে পারবো, তাই তো? এফ ফাংশন 1 হলেই আমরা কি করবো? এফ ইনভার্স ডিফাইন করতে পারবো। অর্থাৎ আমরা যদি রিয়েল নাম্বারকে ডোমেইন হিসেবে এফ ফাংশন চুজ করি, রিয়েল নাম্বারকে ডোমেইন হিসেবে যদি আমরা এফ ফাংশন চুজ করি, তাহলে এফ ইনভার্স আমরা ডিফাইন করতে পারবো না। কেন পারবো না? কারণ যখন এফ ফাংশনের ডোমেইন রিয়েল নাম্বার, তখন আমাদের এফ ফাংশন 1 না। 1 যদি না হয়, তাহলে কি আমরা ইনভার্স ডিফাইন করতে পারবো? 1 না হলে ইনভার্স ডিফাইন করতে পারবো না, কারণ যখন ডোমেইন এফ সেট হবে, তখন একই এলিমেন্টের একের বেশি ইমেজ এই কোডোমেইন এফ ইনভার্সের কোডোমেইনে থাকবে। এফ ইনভার্সের ডোমেইন হচ্ছে এই সেট, এফ ইনভার্সের কোডোমেইন হচ্ছে এই সেট। যখন এফ ফাংশন 1 না, তখন এফ ইনভার্স ডিফাইন করতে পারছি না, কারণ এফ ইনভার্সের ডোমেইনের একই এলিমেন্ট, মনে করো 0, এই 0 এলিমেন্টের জন্য দুটো ইমেজ আমরা পেয়ে গেলাম, 0 আর পাই। 0 পেয়েছি, পাই পেয়েছি, এরকম অনেক পাবো, 2 পাই পাবো, 3 পাই পাবো, 4 পাই পাবো, অনেক 0 জন্য ইমেজ আমরা অনেক পাবো। অর্থাৎ ফাংশন এফ ফাংশন যদি 1 না হয়, আমরা এফ ইনভার্স ডিফাইন করতে পারছি না। এটা গেল। এবার
কোডোমেইনে আসো, এফ এর কোডোমেইন কত? এফ এর কোডোমেইন হচ্ছে এই সম্পূর্ণ রিয়েল নাম্বার, এফ এর কোডোমেইন হলো এই সম্পূর্ণ রিয়েল নাম্বার। অর্থাৎ এফ ফাংশন কি অন টু ফাংশন? এফ ফাংশন অন টু না, কারণ এফ ফাংশনের রেঞ্জ হচ্ছে এইটুকু, -1 টু +1। এফ ফাংশনের রেঞ্জ কত? -1 টু +1। আবার এফ ফাংশনের কোডোমেইন কত? সম্পূর্ণ রিয়েল নাম্বার। তো কোডোমেইন আর রেঞ্জ, এখানে কোডোমেইন আর রেঞ্জ সমান পেয়েছি, কোডোমেইন আর রেঞ্জ সমান পাইনি। অর্থাৎ এফ ফাংশন, এফ আর টু আর ফাংশন এফ এক্স ইকুয়াল টু sin x, এই ফাংশন আমাদের অন টু না। ফাংশন যদি অন টু না হয় তাহলে কি আমরা ইনভার্স করতে পারবো? ফাংশন অন টু না হলেও আমরা ইনভার্স করতে পারছি না, ফাংশন অন টু না হলেও আমরা ইনভার্স করতে পারছি না। অর্থাৎ আমরা যদি এফ এক্স ইকুয়াল টু sin x এই ফাংশনকে ইনভার্স করতে চাই, তাহলে আমাদের এই এফ ফাংশনের ডোমেইন আর কোডোমেইনকে রিয়েল নাম্বার রেখে আমরা ইনভার্স করতে পারবো না। এফ এক্স, এফ সাজ দ্যাট আর টু আর, এফ এক্স ইকুয়াল টু sin x এই ফাংশনের যদি আমরা ইনভার্স বের করতে চাই, এফ এক্স ইকুয়াল টু sin x ফাংশনের যদি আমরা ইনভার্স বের করতে চাই, এফ ফাংশনের ডোমেইন আর কোডোমেইন রিয়েল নাম্বার রেখে আমরা ইনভার্স করতে পারবো না। আমাদেরকে আমাদের ডোমেইন আর কোডোমেইনকে মডিফাই করতে হবে কিছু। মডিফাই কিভাবে করব? আমরা দেখব কতটুকু ডোমেইন আর কতটুকু কোডোমেইনের মধ্যে এফ ফাংশন 1 আর 1 মানে বাইজেক্টিভ। আমরা আগে দেখব যে কতটুকুর মধ্যে এফ বাইজেক্টিভ। তো আমরা এখানে দেখতে পেলাম -π/2 থেকে +π/2, -π/2 থেকে +π/2 এর মধ্যে এফ 1। আবার কোডোমেইন সেটের -1 থেকে +1 এর মধ্যে এফ অন টু, কোডোমেইন সেটের -1 থেকে +1 এর মধ্যে এফ অন টু। বাকিগুলোকে আমাদের বাদ দিতে হবে, বাকি এলিমেন্টগুলো আমাদের বাদ দিতে হবে। শুধু আমাদের এখানে -π/2 থেকে +π/2 নিতে হবে, আর এখানে -1 থেকে +1 নিতে হবে। এইটুকু ডোমেইন আর এইটুকু কোডোমেইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এফ ফাংশন 1 ফাংশন আর অন টু ফাংশন। তো এইটুকু ডোমেইন এবার -π/2 টু +π/2, মাঝখানে আরো এলিমেন্ট আসে, এটাকে যদি আমরা ডোমেইন হিসেবে সেট করি এফ ফাংশনের -1 টু +1 এর মাঝখানে আরো এলিমেন্ট আসে, হ্যাঁ, -1 টু +1, এটাকে যদি আমরা কোডোমেইন হিসেবে সিলেক্ট করি তাহলে এই হচ্ছে আমাদের এফ ফাংশন, এফ এক্স ইকুয়াল টু sin x। এখন এফ এক্স ইকুয়াল টু sin x ফাংশনকে যদি আমরা এইটুকু ডোমেইন আর এইটুকু কোডোমেইন হিসেবে সিলেক্ট করি, তো ডোমেইন কত? ডোমেইন হচ্ছে -π/2, ডোমেইন হচ্ছে -π/2 টু +π/2, এটা হলো ডোমেইন sin x ফাংশনের ডোমেইন। আর sin x ফাংশনের কোডোমেইন আমরা মডিফাই করে নিয়ে আসলাম, কোডোমেইন কত? -1 টু +1, এটা হলো কোডোমেইন। তো sin x ফাংশনের ডোমেইনকে যখন আমরা -π/2 থেকে +π/2 করলাম, আর কোডোমেইনকে যখন আমরা -1 থেকে +1 করে দিলাম, রিয়েল নাম্বারের বাকি পার্টগুলোকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাদ দিয়ে ডোমেইন নিলাম -π/2 টু +π/2, কোডোমেইন নিলাম -1 টু +1। এবার এইটুকু ডোমেইন আর এইটুকু কোডোমেইনের মধ্যে এই ফাংশন 1 ফাংশন, এই ফাংশন অন টু ফাংশন, ঠিক আছে? 1 অন টু। অর্থাৎ আমরা এখন ইনভার্স ডিফাইন করতে পারবো, যেহেতু আমরা বাইজেক্টিভ ফাংশনের ইনভার্স ডিফাইন করতে পারি, তাই তো? আমরা ইনভার্স ডিফাইন করতে পারলাম, এফ ইনভার্স ডিফাইন করতে পারবো এখানে। তো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? এফ ইনভার্স এক্স কে আমরা বলবো এখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু, আমরা এখানে সাইন ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, মানে এখানকার একটা এলিমেন্ট, ঠিক আছে? এফ ইনভার্স নিয়মে এখানে চলে যাবে, জিরোর ইমেজ হচ্ছে। এখন আমাদের সাইন ইনভার্স এক্স যখন আমরা করবো, এফ ইনভার্স ফাংশন যখন আসলো, আমরা যখন এফ ইনভার্স ফাংশন ডিফাইন করলাম, এফ ইনভার্স ফাংশন তাহলে ডোমেইন কি হচ্ছে? এফ ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে -1 টু +1, এফ ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে -1 টু +1, আর এফ ইনভার্স ফাংশনের কোডোমেইন হচ্ছে কত? কোডোমেইন বলতে পারি বা রেঞ্জ বলতে পারি, কোডোমেইন আর রেঞ্জ এখানে সমান, -π/2 টু π/2। তো এফ ইনভার্স আমরা ডিফাইন করতে পারলাম। দেখো, এফ ইনভার্স আমরা ডিফাইন করতে পারলাম, কখন ডিফাইন করতে পারলাম? যদি এফ ইনভার্সের ডোমেইন মানে এফ এর কোডোমেইন, যেটা এফ এর কোডোমেইন সেটাই তো এফ ইনভার্সের ডোমেইন। এফ এর কোডোমেইন হচ্ছে -1 টু +1, অর্থাৎ এফ ইনভার্সের ডোমেইন হচ্ছে -1 টু +1। আবার এফ এর ডোমেইন হচ্ছে -π/2 টু +π/2, এই ডোমেইন হচ্ছে এফ ইনভার্সের কোডোমেইন -π/2 টু +π/2। তো এফ ইনভার্সের ক্ষেত্রে ডোমেইন হলো -1 টু +1, আর কোডোমেইন হলো বা রেঞ্জ হলো হচ্ছে -π/2 টু +π/2, এটা হচ্ছে রেঞ্জ।
অর্থাৎ আমাদের সাইন ইনভার্স ফাংশন, সাইন ইনভার্স এক্স ফাংশন পেলাম, সাইন ইনভার্স এক্স ফাংশন পেলাম। এবার বলো তোমরা, সাইন ইনভার্স এক্স ফাংশন যে পেলাম, এই সাইন ইনভার্স এক্স ফাংশনের ডোমেইন কত? সাইন ইনভার্স এক্স ফাংশনের ডোমেইন হচ্ছে -1 to +1, রেঞ্জ হলো -π/2 to +π/2। এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। সাইন ইনভার্স এক্স কখন ইনভার্স করতে পারবো? যদি সাইন ইনভার্স এক্স এর ডোমেইন -1 to +1 হয়, রেঞ্জ -π/2 to +π/2 হয়, তখনই আমরা ইনভার্স সাইন এক্স এর ইনভার্স ডিফাইন করতে পারবো। আমরা সবসময় ইনভার্স ডিফাইন করতে পারবো না, ঠিক আছে? আমরা সবসময় ইনভার্স ডিফাইন করতে পারবো না। এবার আমি সাইনের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে করলাম, আমরা কসের ক্ষেত্রে পাবো, মানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপেক্ষক যে আছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, প্রত্যেকটার জন্যই পাবো। এখানে শুধু আমি সাইনের এক্সাম্পল দিয়ে দেখালাম, সাইনের এক্সাম্পল দিয়ে। অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে যদি আমরা ইনভার্স করতে চাই, আমাদের রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ডিফাইন করা যাবে না। আমাদের কি করতে হবে? ডোমেইন আর কোডোমেইনকে আমাদের মডিফাই করতে হবে। মডিফাই করে এইরকম ভাবে নিয়ে আসতে হবে যেটুকুর মধ্যে এই ফাংশন 1 1 আর 1 2 হবে, ওই ডোমেইন আর ওই কোডোমেইন বা রেঞ্জের মধ্যে আমরা এই ফাংশনকে ইনভার্স করতে পারবো। তো সাইন এক্স এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, সাইন এক্স এর ক্ষেত্রে যদি আমরা সাইন ইনভার্স এক্স বের করতে চাই, তাহলে আমাদের সাইন ইনভার্স এক্স এর ডোমেইন রাখতে হবে -1 to +1, আর আমাদের রেঞ্জ রাখতে হবে -π/2 to +π/2। ওকে, এবার দেখো কসের ক্ষেত্রে। আমি সাইনের ক্ষেত্রে বোঝালাম, বাকিগুলো লিখে দিচ্ছি, শুধু ডোমেইন আর রেঞ্জ লিখে দিচ্ছি। তোমাদের ডোমেইন আর রেঞ্জ মাথায় রাখতে হবে। প্রত্যেকটি ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আসে, ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেইন আর রেঞ্জ তোমাদের জানতে হবে। তো সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডোমেইন পেলাম, রেঞ্জ পেলাম। এবার বাকিগুলো দেখো। এখানে তোমরা আরেকটা বিষয় দেখে নাও, সাইন ইনভার্স এক্স আর হচ্ছে সাইন এক্স হোল ইনভার্স, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাইন ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা দ্বারা কি বোঝাবে? কোণ। আমি আগে বললাম এটা কি একটা কোণ বোঝায়, কিন্তু সাইন এক্স ইনভার্স হচ্ছে 1/sin x। সাইন এক্স ইনভার্স হলো কত? 1/sin x, মানে কোসেক এক্স। এটা অনুপাতই বোঝাবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট সাইন এক্স এর অনন্যক বোঝায়, ঠিক আছে? রেসিপ্রোকাল। কিন্তু এটা সাইন ইনভার্স এক্স হচ্ছে কি বোঝায়? এটা হলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা একটা কোণ বোঝায়, ঠিক আছে? cos x ফাংশন যদি আমরা ডিফাইন করি, cos x, f such that r to r, fx equals to cos x, fx equals to cos x। cos x এর ক্ষেত্রে কি হয় দেখো, cos x এর ক্ষেত্রে 0π -1 to +1, এর বাইরে তো এদিকে মাইনাসের গুলো আসে, এদিকে পাইয়ের পরে গুলো আসে। cos x ফাংশন তোমরা ভালো করে দেখবে, cos x ফাংশন আমরা যদি cos x কে ইনভার্স করতে চাই, আমাদের তো ফাংশন বাইজেক্টিভ হতে হবে, তাই তো? বাইজেক্টিভ না হলে তো আমরা ইনভার্স করতে পারছি না। এবার cos x কতটুকু ডোমেইনে বাইজেক্টিভ হবে? cos x বাইজেক্টিভ হবে, cos x আমরা বাইজেক্টিভ পাবো, cos x কে আমরা বাইজেক্টিভ পাবো হচ্ছে 0 to π এর মধ্যে, ঠিক আছে? cos x, cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে কত? 1। cos π এর ভ্যালু কত? cos π এর ভ্যালু হচ্ছে -1, cos π -1। এবার এর মাঝখানে যতগুলো কোণ আসে আমাদের, এই কোণগুলো এই -1 থেকে +1 এর মধ্যে, এই প্রত্যেকটা কোণের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা মান আমরা পাবো। তোমরা চেক করে দেখবে প্রত্যেকটা কোণের জন্য 0 থেকে π এর মধ্যে যতগুলো কোণ আসে, 0 থেকে π এর মধ্যে যতগুলো কোণ আছে, প্রত্যেকটা কোণের জন্য আমরা -1 to +1 এর মধ্যে প্রত্যেকটারই আলাদা ইমেজ পাবো। অর্থাৎ 0 to π এর মধ্যে cos x হচ্ছে 1 1 ফাংশন, আর 1 2 ফাংশন 1 2 হওয়ার জন্য কত? 1 2 হওয়ার জন্য তো এই বাকি এলিমেন্ট গুলোকে বাদ দিতে হচ্ছে আমাদের। অর্থাৎ আমাদের রেঞ্জ কোডোমেইন, আমাদের কোডোমেইন রাখবো হচ্ছে -1 to +1। -1 to +1 এর বাইরে যদি নেই আমরা রিয়েল নাম্বার, তাহলে কি 1 2 হবে? বাকিগুলোর তো ইমেজ নেই, বাকিগুলোর তো প্রি ইমেজ নেই এখানে, বাকি এলিমেন্টগুলোর প্রি ইমেজ তো এখানে নেই, আছে নাকি? নেই। তাহলে আমরা cos x কে ইনভার্স করতে পারবো, সেম cos x কে আমরা ইনভার্স করতে পারবো যদি আমরা ডোমেইন 0 থেকে π পর্যন্ত চুজ করি। cos x এর ডোমেইন যদি আমরা 0 to π চুজ করি, আর cos x এর কোডোমেইন যদি আমরা -1 to +1 চুজ করি, তাহলে আমরা cos x এর ইনভার্স করতে পারছি। অর্থাৎ cos ইনভার্স, f ইনভার্স আর কি, এখানে cos ইনভার্স, f ইনভার্স আমরা ডিফাইন করতে পারছি। fx যদি cos x হয়, f ইনভার্স আমরা ডিফাইন করতে পারবো যদি f ইনভার্স, এখন f ইনভার্স বলতে আমাদের f ইনভার্সের ডোমেইন হবে -1 to +1, অর্থাৎ -1 to +1, f ইনভার্সের ডোমেইন হচ্ছে কত? -1 to +1, আর রেঞ্জ কত? 0 to π, 0 to π। এই f ইনভার্স মানে এখানে cos ইনভার্স, f ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স x, ঠিক আছে?
তাহলে আমরা কি কস ইনভার্সের ডোমেন কি পেলাম? কস ইনভার্সের ডোমেন পেলাম -1 to +1, সাইন ইনভার্সের সাথে সেম। কিন্তু কস ইনভার্স এক্স এর রেঞ্জ পেয়েছি 0 to π, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অপেক্ষকের জন্য ডোমেন আর রেঞ্জ সমান নাও হতে পারে। সমান হবে এরকম কোনো কথা নেই, সমান নাও হতে পারে, ঠিক আছে? যেমন সাইন এক্স এর ক্ষেত্রে ডোমেন তো সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডোমেন -1 to +1 ছিল, কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডোমেন -1 to +1, কিন্তু সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে রেঞ্জ ছিল -π/2 to +π/2, কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে রেঞ্জ হলো 0 to π। ওকে, এবার বাকিগুলো লিখে দিচ্ছি আমি। দেখো এখানে আমি একটা চার্ট লিখেছি, এখানে ফাংশন, তারপরে ডোমেন, ফাংশনের রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু আর হচ্ছে জেনারেল ভ্যালু, ঠিক আছে? প্রিন্সিপাল ভ্যালু মানে মুখ্য মান আর হচ্ছে সাধারণ মান কখন আমাদের দরকার পড়বে। আমাদের যদি কোশ্চেন এরকম দেওয়া থাকে যে সাইন ইনভার্স অফ -1/2 বের করতে বললো, সাইন ইনভার্স অফ -1/2, আমরা কি বের করব? আমরা এখানে যদি কোশ্চেনে কিছু না বলে আমরা মুখ্য মান বের করব। মুখ্য মান সাইন ইনভার্স অফ -1/2 এর মুখ্য মান। ক্লাস 11-এ তোমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের সাধারণ সমাধান বলে একটা চ্যাপ্টার পড়েছো। ওই সাধারণ সমাধান চ্যাপ্টারে তোমরা দেখেছো যে আমাদের সাধারণ মান বের করতে বলতো, আবার মুখ্য মানও বের করতে বলতো। এখানেও আমাদের এরকম সাধারণ মান বা মুখ্য মান বের করতে হবে। যদি কোশ্চেনে কিছু না বলে আমরা জাস্ট মুখ্য মান বের করব, আর যদি কোশ্চেনে বলে দেয় যে সাধারণ মান বের করো, তখন আমাদের সাধারণ মান বের করতে হবে। সাধারণ মান কিভাবে বের করব সেটা আমি এখানে লিখবো, মুখ্য মান কিভাবে বের করব সেটা আমি এখানে লিখবো, আর বাকি ডোমেন রেঞ্জ গুলো আমি এখানে লিখছি এক এক করে। তো এটার দরকার হচ্ছে এই যে প্রিন্সিপাল ভ্যালু আর জেনারেল ভ্যালুটা দরকার হচ্ছে যখন আমাদের এরকম কোশ্চেন আসবে যে এই ইনভার্স ফাংশনের সাধারণ মান কত, তখন আমাদের এই টেবিলে যা লিখবো তা দরকার পড়বে, এই কলমে যা লিখবো। যখন মুখ্য মান বের করতে বলবে তখন এখানে যা লিখবো তা দরকার পড়বে। ওকে, দেখো এবার ফার্স্ট ফাংশন হচ্ছে সাইন ইনভার্স এক্স থেকে স্টার্ট করছি। সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স আমি প্রথমে বুঝিয়ে দিলাম। সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ডোমেন তোমরা জানো, সাইন ইনভার্স এক্স এর ডোমেন -1 to +1, -1 to +1 প্রথমে বোঝালাম। সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে -1 to +1। সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কত? সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -π/2 to +π/2, বুঝিয়েছি, ঠিক আছে? বাস। এবার প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু। এবার দেখো সাইন ইনভার্স এক্স কি? সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা কোণ, তাই তো? সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা কোণ। তো এই কোণের প্রিন্সিপাল ভ্যালু মানে মুখ্য মান কত, এই কোণের মুখ্য মান কত, তো এই কোণ আমরা বের করব। কোথাও মনে করো সাইন ইনভার্স হাফ দেওয়া আছে, তো সাইন ইনভার্স হাফ আমরা জানি কত, সাইন ইনভার্স হাফ আমরা জানি কত 30 ডিগ্রি হয়। সাইন ইনভার্স হাফ আমরা জানি 30 ডিগ্রি হয়। তো সাইন ইনভার্স হাফ কি শুধু 30 ডিগ্রি হয় আর অন্য কিছু হয় না? সাইন ইনভার্স হাফ আমরা যদি বের করতে চাই, সাইন ইনভার্স হাফ আমরা দেখবো 150 ডিগ্রিও হবে, কারণ সাইন 150 ডিগ্রির মান কত? সাইন 150 ডিগ্রির মান কত? সাইন 150 ডিগ্রির মান হাফ। তোমরা বের করে দেখো, সাইন 150 ডিগ্রির মান হাফ আসবে। তো সাইন 150 ডিগ্রির মান যদি হাফ আসে, তাহলে সাইন ইনভার্স হাফ তো 150 হয়। সাইন ইনভার্স হাফ কত? 150 হয়। আমরা এই মানগুলোর মধ্যে আমরা অনেক মান পাচ্ছি, সাইন ইনভার্স হাফের আমরা অনেক মান পাচ্ছি, অনেক মান, কোনো একটা নির্দিষ্ট মান না। তো এই অনেক মানের মধ্যে যে মান আমাদের সাইন ইনভার্স এক্স এর ডোমেনের মধ্যে থাকবে সেই মানকে আমরা বলবো মুখ্য মান। এই অনেকগুলো মানের মধ্যে সাইন ইনভার্স হাফের আমরা অনেকগুলো মান পাবো, অনেকগুলো। আমরা প্রত্যেকবার ঘুরবো, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা অনেক মান পাবো, ঠিক আছে? তো এই অনেক মানগুলোর মধ্যে যে মান আমাদের সাইন ইনভার্স এক্স এর রেঞ্জের মধ্যে থাকবে সেই মানকে আমরা বলবো মুখ্য মান। অর্থাৎ সাইন ইনভার্স এক্স কোণ আসে, সাইন ইনভার্স এক্স কোণ, যেমন এখানে সাইন ইনভার্স হাফ কোণের মান কত? 30 ডিগ্রি। এই সাইন ইনভার্স এক্স কোণেরও কিছু একটা মান থাকবে, ধরলাম এই কোণের মান হচ্ছে আলফা। সাইন ইনভার্স এক্স এটা কোণ, এটা কোণ একটা, এই কোণের কিছু একটা মান থাকবে, ধরলাম সেই মান আলফা। এবার এই আলফাকে আমরা প্রিন্সিপাল ভ্যালু বলবো যদি আলফার মান -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে, যদি আলফার মান -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে। বুঝতে পেরেছো প্রিন্সিপাল ভ্যালু আমরা কিভাবে বের করব? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জেনারেল ভ্যালু কিভাবে বের করব দেখো। ক্লাস 11-এ তোমরা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের সাধারণ সমাধান পড়েছো। সাইন থিটা ইকুয়ালস টু সাইন এক্স লিখলাম, সাইন এক্স বা সাইন আলফাও লিখতে পারো। এক্স কে আমরা চলরাশি হিসেবে ধরি, তাই একটা ধ্রুবক রাশি দিচ্ছি সাইন আলফা, আলফা ধ্রুবক। সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, ক্লাস 10-এ পড়েছো থিটা ইকুয়ালস টু আলফা, তাই তো? কিন্তু ক্লাস 11-এ কি পড়েছো? সাধারণ মান। থিটা ইকুয়ালস টু আলফা ছাড়াও আরো অনেক কিছু হয়, তাই তো? কোণ দুটো সমান, অনুপাত দুটো সমান হলে কোণ দুটো সমান নাও হতে পারে। যতই কোয়াড্রেন্ট চেঞ্জ করবো আমরা আলাদা আলাদা কোণ পাবো, তাই তো?
11 পড়েছো থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। থিটা মানে কত? n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইনটু আলফা, যেখানে n হচ্ছে ইন্টিজার, তাই তো? n হলো ইন্টিজার। এই ক্ষেত্রে আমরা সাধারণ মান পেতাম, আমরা sin থিটা ইকুয়ালস টু sin আলফা, এখানে থিটা ইকুয়ালস টু আলফা লিখতাম, আলফা হচ্ছে মুখ্য মান। আর সাধারণ মান কত হলো? n পাই, সাধারণ মান হতো n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল n ইনটু আলফা। এটা শুধু সাইনের ক্ষেত্রে, তাই তো? এটা সাইনের ক্ষেত্রে। তো সেম আমরা এখানেও সাধারণ মান বের করব এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে আমরা এখানেও সাধারণ মান বের করব। যদি মুখ্য মান আলফা হয়, আগে আমরা মুখ্য মানকে বের করে নেব এইরকম ভাবে। আগে আমরা মুখ্য মান বের করব 30 ডিগ্রি মনে করে বের করলাম, তারপরে সেই 30-র সাথে এই আলফা এর জায়গায় আমরা 30 বসিয়ে দিয়ে এই ফর্মুলা বসিয়ে দিয়ে সাধারণ মান বের করে দেব, ঠিক আছে? তো এখানে তাহলে সাধারণ মান কত হবে? এখানে সাধারণ মান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, যেহেতু মুখ্য মান কত আসে? আলফা আসে, তাহলে সাধারণ মান হয়ে যাবে n পাই -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। ক্লিয়ার হয়েছে কি হয়নি? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার cos ইনভার্স x এ যাব আমরা। cos ইনভার্স x দেখো, ফাংশন যদি আমরা cos ইনভার্স x চুজ করি তাহলে ডোমেইন কত হবে? -1 টু +1 হবে, একটু আগে বুঝিয়ে দিয়েছি। ডোমেইন হচ্ছে -1 টু +1। রেঞ্জ কত হবে? 0 টু পাই, রেঞ্জ হবে হচ্ছে 0 টু পাই, ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক আছে? 0 থাকবে, পাই থাকবে, -1 থাকবে, +1 থাকবে। এবার প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান, মুখ্য মান আমরা বের করব। মুখ্য মান যদি আলফা হয়, যেমন এক্সাম্পল দিচ্ছি, সাইন তো না cos আর কি, তাই হোক এটা cos ইনভার্স হাফ বললাম, cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ কত? cos 60 ডিগ্রির মান হাফ, তাই তো? এবার শুধু কি cos 60 ডিগ্রির মানই হাফ? cos কি শুধু 60 ডিগ্রির মানই হাফ, আর অন্য কিছুর মান হাফ হয় না? বের করে দেখো। ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমরা চলে যাই, ফোর্থ কোয়াড্রেন্ট 360 - 60, 360 ডিগ্রি - 60 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, 360 - 60, তাহলে কত পেলাম? cos 300 এর মান বের করে দেখো কত হয়। cos 300 ডিগ্রির মানও আমরা পেলাম হাফ, তাহলে তো আমরা এখানে বলতে পারি cos ইনভার্স হাফ ইকুয়ালস টু কত? 300, তাই তো? এবার দেখো আমরা এটা এখানে cos ইনভার্স হাফের আমরা কি অনেক রকম মান পাচ্ছি। cos ইনভার্স হাফের এই অনেক রকম মানের মধ্যে মুখ্য মান বলবো যেই মান রেঞ্জের মধ্যে থাকবে। cos ইনভার্স x এর রেঞ্জ 0 টু পাই, এই 0 টু পাই এর মধ্যে যে মান থাকবে সেই মানকে আমরা বলবো মুখ্য মান, তাই তো? তাহলে 60 ডিগ্রি হবে এখানে আমাদের মুখ্য মান। যদি আমাদের কোশ্চেনে কিছু না বলে cos ইনভার্স হাফ বের করতে বলে, আমাদের বের করতে হবে 60 ডিগ্রি। আর যদি বলে দেয় যে সাধারণ মান বের করো, তাহলে আমাদের এরকম 60ও হতে পারে, 300ও হতে পারে, এরকম অনেক কোণ হতে পারে। সেই কোণকে আমরা এইরকম ফর্মুলা দিয়ে লিখবো। এর মান চেঞ্জ করব, কোণের মান চেঞ্জ হবে, এরকম কোণ আমরা এক এক করে পাবো। তাহলে দেখো এখানে cos ইনভার্স x এর ক্ষেত্রে যদি আমরা প্রিন্সিপাল ভ্যালু আলফা নেই, যেমন এখানে প্রিন্সিপাল ভ্যালু পেয়েছি কত? 60। প্রিন্সিপাল ভ্যালু যদি আমরা আলফা চুজ করি, সেই আলফা আমাদের থাকতে হবে cos ইনভার্স x এর যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে। সেই আলফা থাকতে হবে 0 টু পাই, আলফা থাকতে হবে 0 টু পাই, এইটুকুর মধ্যে আমাদের আলফা থাকতে হবে। তাহলে সাধারণ মান কত হবে? ক্লাস 11 এ পড়েছো cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, তাহলে এখানে থিটা এর সাধারণ মান 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস অর মাইনাস আলফা, 2n পাই। তার মানে আমরা এখানে যদি সাধারণ মান বের করতে বলতো cos ইনভার্স হাফের, আমাদের লিখতে হতো 2n পাই প্লাস অর মাইনাস 60 ডিগ্রি, 2n পাই প্লাস অর মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাধারণ মান পাবো 2n পাই প্লাস অর মাইনাস আলফা, n হচ্ছে ইন্টিজার। এবার নেক্সট যাচ্ছি, নেক্সট tan ইনভার্স x আমরা দেখছি। tan ইনভার্স x কত হবে? tan ইনভার্স x দেখো, tan -π/2 থেকে π/2 এর মধ্যে আমরা যদি দেখতে চাই, tan এর মান অসীম পর্যন্ত চলে যায়, তাই তো? -π/2 এর থেকে +π/2 এর মধ্যে, যেমন tan π/2 কত? অসীম, অর্থাৎ π/2 পর্যন্ত যেতে যেতে tan অসীমে চলে যাচ্ছে। আবার এদিকে -π/2 পর্যন্ত নামতে নামতে tan মাইনাস অসীমে চলে যাচ্ছে, দেখবে এটা ভালো করে। তাই আমরা বলতে পারবো এখানে যে tan ইনভার্স x এর ডোমেইন হবে -∞ টু +∞, -∞ টু +∞।
আবার রেঞ্জ হবে -π/2 টু +π/2, -π/2 টু +π/2 এর মধ্যে tan x এর আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা মান পাবো। এখানে ওপেন ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল না, এখানে আমাদের ওপেন ইন্টারভেল দিতে হবে, কারণ π/2 তে তো tan নট ডিফাইন্ড, -π/2 তেও tan নট ডিফাইন্ড, মানে π/2 ভ্যালু চুজ করা যাবে না, π/2 জাস্ট আগে পর্যন্ত আমাদের যেতে হবে, আর -π/2 এর পরের থেকে স্টার্ট করতে হবে, -π/2 তেও নট ডিফাইন্ড হয়ে যাবে tan। তাই আমাদের এখানে -π/2 আর π/2 এই দুটো পয়েন্ট রাখা যাবে না, তাই ওপেন ইন্টারভেল দিয়েছি। ওকে, এবার যদি আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করতে চাই, একই রকম ভাবে বের করব। এখানে সাইনের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে যে প্রিন্সিপাল ভ্যালু বের করেছি, এর ক্ষেত্রে একই রকম ভাবে বের করব প্রিন্সিপাল ভ্যালু। যদি প্রিন্সিপাল ভ্যালু আলফা হয়, সেই আলফাকে আমাদের -π/2 টু +π/2 এর মধ্যে হতে হবে। আলফাকে হতে হবে -π/2 থেকে +π/2 এর মধ্যে। π/2 এর ইকুয়াল হওয়া চলবে না, π/2 এর ইকুয়াল হতে পারবে না। ওকে, এবার দেখো জেনারেল ভ্যালু ক্লাস 11 এ পড়েছো, tan থিটা ইকুয়ালস টু tan আলফা যদি হয়, তাহলে থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা, থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা। এটা হচ্ছে সাধারণ মান, তাহলে এখানেও আমাদের tan ইনভার্স x এর মুখ্য মান যদি আলফা হয়, তাহলে সাধারণ মান হবে nπ প্লাস আলফা। ওকে, এবার নেক্সট cot ইনভার্স x দেখো, cot ইনভার্স x এর ক্ষেত্রে দেখো, cot ইনভার্স x ডোমেইন কত হবে? আমরা কিন্তু কটের ক্ষেত্রেও, cot x এর ক্ষেত্রেও মান -∞ টু +∞ পাই কটের ক্ষেত্রে। তাহলে যেহেতু আমরা cot x এর ক্ষেত্রে আমরা -∞ টু +∞ পর্যন্ত মান পাচ্ছি, অর্থাৎ আমরা ডোমেইন পেয়ে যাব -∞ টু +∞। cot x এর যে রেঞ্জ, cot x এর রেঞ্জেই তো cot ইনভার্স x এর ডোমেইন হয়ে যাবে, তাই তো? তো cot x এর রেঞ্জ তো আমরা পাচ্ছি -∞ টু +∞, তাহলে cot ইনভার্স x এর ডোমেইন হয়ে যাবে -∞ টু +∞, -∞ টু +∞। এবার দেখো cot x ফাংশনের ক্ষেত্রে x এর মান কত থেকে কত এর মধ্যে রাখলে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা ইমেজ আমরা পাই। cot x ফাংশনের ক্ষেত্রে x এর মান যদি আমরা 0 থেকে π এর মধ্যে রাখি, 0 থেকে π এর মাঝখানে রাখি, প্রত্যেকটার জন্য আমরা ইমেজ আলাদা পাবো। 0 আর π এর মাঝখানে রাখতে হবে, 0 আর হচ্ছে π। তাই আমাদের cot ইনভার্স x এর রেঞ্জ হয়ে যাবে 0 টু π। ওপেন ইন্টারভেল দিতে হবে, ক্লোজড ইন্টারভেল দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? cot 0 নট ডিফাইন, cot π নট ডিফাইন, cot 0 নট ডিফাইন, cot π নট ডিফাইন। তাই 0 আর π এই দুটো পয়েন্ট আমাদের নেওয়া যাবে না, 0 তে আর π তে cot দেখবে নট ডিফাইন। ঠিক আছে, তাহলে ওপেন ইন্টারভেল আমাদের রাখতে হবে। তো একই রকম যদি মুখ্য মান আলফা হয়, তাহলে আলফার মান আমাদের 0 থেকে π এর মধ্যে থাকতে হবে। যদি মুখ্য মান আলফা হয়, আলফার মান 0 থেকে বড়, π এর থেকে ছোট। সাধারণ মান nπ প্লাস আলফা, সেম nπ প্লাস আলফা। এরপরে দেখো কোসেক ইনভার্স x এর ক্ষেত্রে, কোসেক ইনভার্স x এর ডোমেইন কত হবে? কোসেক x এর মান তোমরা জানো, কোসেক x এর মান লেস দেন ইকুয়ালস টু -1 অর গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তাই তো? গ্রেটার দেন কোসেক x কত? কোসেক x হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তার মানে কোসেক x এর মান -1 এর থেকে ছোট আর +1 এর থেকে বড় হয়, তাই তো? এই কোসেক x এর মানটাই তো কোসেক ইনভার্স x এর ডোমেইন, তাই না? তাহলে কোসেক ইনভার্স x এর ডোমেইন কত হবে? কোসেক ইনভার্স x এর ডোমেইন হবে -1 এর থেকে ছোট, +1 এর থেকে বড়। -1 এর থেকে ছোট, +1 এর থেকে বড়, তাহলে -∞ টু -1, -∞ টু -1, ইউনিয়ন 1 টু ইনফিনিটি, ইউনিয়ন 1 টু ইনফিনিটি, -∞ টু -1, ইউনিয়ন 1 টু ইনফিনিটি। এটা হবে কোসেক ইনভার্স x এর ডোমেইন। কোসেক x এর মান যেহেতু -1 থেকে +1 এর মাঝখানে থাকে না, তাই -1 থেকে +1 এর মাঝখানে 2 কে আমরা বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি রিয়েল নাম্বার চুজ করতে হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি mod x greater than equals to 1, mod x greater than equals to 1, mod x greater than equals to 1 মানে x এর মান -1 এর থেকে ছোট আর +1 এর থেকে বড়। ওকে, বাস। এবার কোসেক ইনভার্স x এর ডোমেইন আমরা পেলাম mod x greater than equals to 1 or -∞ to -1, ইউনিয়ন 1 to infinity। রেঞ্জ কত হবে? দেখবে -π/2 থেকে +π/2 এর মধ্যেই প্রত্যেকটা মান আলাদা মান পাবো, -π/2 থেকে +π/2 এর মধ্যেই প্রত্যেকটা মানেই আলাদা পাবো। কিন্তু 0, কোসেক 0 এর মান কত? কোসেক 0 তো নট ডিফাইন্ড, বের করে দেখো। কোসাইন 0 কত? 0, তাহলে কোসেক 0 1/0 মানে নট ডিফাইন্ড। -π/2 থেকে +π/2 এর মধ্যে 0 লাই করছে, তো 0 তে নট ডিফাইন হয়ে যাচ্ছে, আবার 0 বাদ দিতে হবে, 0 বাদ দিতে হবে আমাদের।
0 বাদ দিয়ে দিলাম, তার মানে -π/2 টু +π/2 এই সেট থেকে আমাদের 0 বাদ দিতে হচ্ছে। এটা হবে রেঞ্জ, কোসেক ইনভার্স যে রেঞ্জ হবে হচ্ছে -π/2 টু +π/2 -0। ওকে, যদি মুখ্য মান আলফা হয়, আলফা এর মান -π/2 টু +π/2 এর মধ্যেই থাকবে। যদি মুখ্য মান আলফা হয়, আলফা এর মান -π/2 টু +π/2 এর মধ্যে থাকবে, কিন্তু আলফা এর মান 0 হওয়া যাবে না, আলফার মান 0 হবে না। ওকে, সাধারণ মান সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে সাধারণ মানের যে ফর্মুলা, কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে সাধারণ মানের ফর্মুলা একই, n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। যদি মুখ্য মান আলফা হয় তাহলে সাধারণ মান হবে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। কোসেক ইনভার্স এক্স গেল, এবার সেক ইনভার্স এক্স। ঠিক আছে, সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে সেক এক্স এর ক্ষেত্রে আগে ভাবো। সেক এক্স এর ক্ষেত্রে সেক এক্স এর মান -1 এর থেকে ছোট হয়, +1 এর থেকে বড় হয়। -1 আর +1 এর মাঝখানে সেক এক্স এর মান থাকে না, তাই তো? তাহলে সেক ইনভার্স এক্স এর ডোমেইন -1 থেকে +1 এর মধ্যে থাকবে না, এর বাইরে থাকবে। -1 থেকে +1 এর বাইরে থাকবে, অর্থাৎ -∞ টু -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি, ইউনিয়ন 1 টু ইনফিনিটি। এই মানকে আমরা লিখতে পারি যদি x হয় mod x greater than equals to 1। ডোমেইন গেল, এবার হচ্ছে রেঞ্জ। রেঞ্জ দেখো, রেঞ্জ হচ্ছে 0 থেকে π এর মধ্যে আমরা sec x এর প্রত্যেকটা মানে 0 থেকে π এর মধ্যে আমরা sec x এর প্রত্যেকটা মান আলাদা পাবো, 0 থেকে π এর মধ্যে। কিন্তু sec π/2 এর মান কত? sec π/2 এর মান এর মান নট ডিফাইন্ড। cos π/2 এর মান কত? cos π/2 এর মান 0, তাহলে sec π/2 কত? নট ডিফাইন্ড। অর্থাৎ 0 থেকে π এর মধ্যে π/2 চলে আসছে, π/2 আমাদের নেওয়া যাবে না, যেহেতু π/2 তে নট ডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে -π/2, 0 টু π চুজ করবো, কিন্তু সেখান থেকে আমাদের π/2 এই এলিমেন্টকে বাদ দিতে হচ্ছে এই সেট থেকে। তাহলে মুখ্য মান মানে প্রিন্সিপাল ভ্যালু আমাদের লাই করছে 0 টু π। প্রিন্সিপাল ভ্যালু লাই করছে, প্রিন্সিপাল ভ্যালু যদি আলফা হয় তাহলে আলফা লাই করবে 0 টু π, আর আলফা π/2 হবে না, আলফা নট ইকুয়ালস টু π/2। আর সাধারণ মান জেনারেল ভ্যালু কস এর ক্ষেত্রে যে ফর্মুলা ছিল, সেক এর ক্ষেত্রেও, সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে ছিল 2n π প্লাস মাইনাস আলফা, সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে হবে 2n π প্লাস অর মাইনাস আলফা। তো ফাংশনের ডোমেইন, রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো করে আবার রিপিট করো, দেখতে থাকো। ঠিক আছে, ভালো করে বুঝবে। এখান থেকে আমাদের কোশ্চেন, এখন যেহেতু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আমাদের করতে হবে, তাই এই চার্ট আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, যে কোনো কোশ্চেন যখন এমসিকিউ বলবে এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের রেঞ্জ কত, এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, এই ফাংশনের ডোমেইন কত, রেঞ্জ কত, প্রিন্সিপাল ভ্যালু বের করতে বললো, জেনারেল ভ্যালু বের করতে বললো, আমাদের এই সম্পূর্ণ কনসেপ্ট আমাদের মাথায় থাকতে হবে। যদি মাথায় থাকে তোমরা যে কোনো ডোমেইন রেঞ্জের কোশ্চেন অ্যান্সার করতে পারবে, প্রিন্সিপাল ভ্যালু অ্যান্সার করতে পারবে, জেনারেল ভ্যালু অ্যান্সার করতে পারবে। ওকে, এটা ভালো করে বুঝবে, ভালো করে পড়বে এই চার্ট। নেক্সট কনসেপ্টে যাচ্ছি আমরা। দেখো, ডোমেইন, রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু এই ক্লাস তোমাদের এখানে শেষ করছি। তোমরা এর পরের যে কনসেপ্টগুলো আছে সেগুলো তোমরা পাবে এর পরের ক্লাসে পাবে। সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে, ফর্মুলা বলতে পারো, সেই ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করবো। তো এর পরের ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি বলতে কালকেই পেয়ে যাবে। ওকে, দেখতে থাকো।